প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমি সজল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর সন্ধ্যা 6টা 59 মানেই ভয়ের রাজ্যে প্রবেশ করার জন্য আরও একটি নতুন এপিসোড। প্রিয় লিসেনার্স, ভূত বিশ্বাস করা বা অলৌকিক কিছু যে থাকতে পারে বা আছে, এই সব বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার। তবে আমরা প্রতিনিয়ত সত্য ভৌতিক ঘটনাগুলি মূলত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আর আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ঘটনাগুলো শোনেন, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই সব ঘটনাগুলো অনুভব করার চেষ্টা করবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের এপিসোড। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন হুমায়ুন ভাই। হুমায়ুন ভাইয়ের বেশ কিছু ঘটনা আপনারা ইতিমধ্যে শুনেছেন এবং আপনারা জানেন যে হুমায়ুন ভাইয়ের পাঠানো ঘটনাগুলো একটু ব্যতিক্রম ধরনের হয়ে থাকে। আজকে তিনি যে ঘটনাটি পাঠিয়েছেন, ঘটনার নাম নীলগঞ্জের আতঙ্ক। যেভাবে তিনি লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। গভীর জঙ্গলের ভিতরে একটি গ্রাম, গ্রামটির নাম নীলগঞ্জ। দিনের বেলা গ্রামটাকে সাধারণ মনে হলেও সন্ধ্যা নামতেই ওই গ্রামে অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করে। দিনের বেলায় লোকজন মাঠে কাজ করে, গরু ছাগল চড়ায় আর বাচ্চারা খেলাধুলাও করে। কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথেই এলাকার মানুষজন ঘর থেকে আর বের হয় না। কারণ এই গ্রামে এক ভয়ানক ভূতুড়ে কাহিনী প্রচলিত আছে, যা কম বেশি প্রায় সবাইকে আতঙ্কের মধ্যে রাখত। নীলগঞ্জ গ্রামের পাশেই একটা জঙ্গল ছিল এবং ওই জঙ্গলের একটা প্রান্তে ছিল পুরনো একটা পুরো বাড়ি। সেই বাড়িটা সম্পর্কে কিছু অদ্ভুত ঘটনা প্রচলিত ছিল। বহু বছর আগে সেখানে একজন জমিদারের পরিবার বাস করত। ওই জমিদার নাকি ছিলেন অত্যন্ত অত্যাচারী। প্রজাদের উপর তার অত্যাচারের কোনো সীমা ছিল না। তিনি মূলত শাসক হলেও তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য গ্রামের মানুষদের নানানভাবে তিনি নির্যাতন করতেন। এমনকি জমিদারের স্ত্রী এবং তার সন্তানরাও সেই নির্যাতনের শিকার হয়েছিল। একদিন জমিদার কিছু দুষ্কৃতিকারীদের হাতে খুন হয়ে যায় এবং সেই রাত থেকেই ওই বাড়িটা অভিশপ্ত হয়ে যায়। কথিত আছে জমিদারের মৃত্যুর পর থেকে সেই বাড়িতে রাতের বেলা নাকি অদ্ভুত কান্নার আওয়াজ শোনা যেত। ওখানকার স্থানীয় যেসব লোকজন ছিলেন তাদের মধ্যে কেউ কেউ দাবি করতেন তারা নাকি জমিদারের আত্মাকে ছুটে বেড়াতে দেখেছেন। মূলত রাত হলে আর কেউ সেই বাড়ির আশেপাশেও যেত না। অজানা এক আতঙ্কে গ্রামবাসী রাতের বেলা বাড়ির দরজা জানালা প্রায় বন্ধ করে রাখত। এমন একদিন গ্রামের কিশোর রবি তার বন্ধুদের সাথে সন্ধ্যাবেলা গল্প করছিল। হঠাৎ কথায় কথায় পূর্ণ বাড়ির প্রসঙ্গ ওঠে। রবি ছিল মোটামুটি সাহসী ধরনের। তখন রবি বলে যে আমি ওই জমিদার বাড়িতে রাত কাটাতে পারবো। ভূত প্রেত আসলে কিছু নেই, এগুলো সব গল্প। তার বন্ধুরা তাকে সাবধান করে, কিন্তু রবি এক কথার ছেলে। রবির এই যে চ্যালেঞ্জের কথাটা তার গ্রামের মানুষজনও জানতে পারে। এসব কথা শুনে গ্রামবাসীও খুব আতঙ্কিত হয়ে পড়ে। একদিন রাতের বেলা রবি একা ওই পুরো বাড়িতে প্রবেশ করল। তার হাতে ছিল পুরনো একটি লণ্ঠন। ভিতরে ঢুকে সে দেখল বাড়ির দেয়ালে মোটা ধুলো জমে আছে। মাকড়সার জাল ছিল চারদিকে ছড়ানো। ওই ঘরের পরিবেশ ছিল খুবই ঠান্ডা, যেন বাতাসের কোনো হদিস নেই। রবির একটা গা ছমছমে অনুভূতি হয়, কিন্তু তারপরেও সে তার নিজের সাহস ধরে রাখল।
প্রথমে কিছুক্ষণ সবকিছু ঠিকঠাক হচ্ছিল। রবি একটিমাত্র ঘরে গিয়ে বসে পড়ে। চারদিকে অন্ধকার। ওই ঘরটার বাইরে হালকা বাতাস বইছিল, আর জঙ্গলের মধ্য থেকে মাঝে মাঝে পেঁচার ডাক শোনা যাচ্ছিল। রবি চিন্তা করলো এটা তো সহজ ব্যাপার। রাত একটু বাড়তে থাকে। হঠাৎই ওই ঘরের মধ্যে একটা অদ্ভুত আওয়াজ শুরু হয়। মৃদু শব্দে কারো চলার শব্দ শোনা যাচ্ছিল। রবি প্রথমে ভয় পেল না। সে চিন্তা করলো হয়তো কোনো প্রাণী ঢুকে পড়েছে। কিন্তু ওই আওয়াজটা ক্রমশ স্পষ্ট হতে থাকে, যেন কেউ তার খুব কাছেই হাঁটছে। আওয়াজটা বারান্দার দিক থেকে আসছিল। তখন রবি সাহস করে বারান্দার দিকে যায়, কিন্তু সেখানে কোনো লোকজনের অস্তিত্বই নেই। তবে সিঁড়ির নিচে যে অন্ধকার জায়গাটা ছিল, সেখানে মনে হচ্ছিল কিছু একটা নাড়াচাড়া করছে। রবি কি করে লণ্ঠনটা হাতে তুলে নিয়ে সেদিকে যায়। সেদিকে লণ্ঠনের আলো পড়তেই রবি দেখতে পায় একটা ছায়ামূর্তি। কালো ধোঁয়ার মতো একটি অবয়ব তার দিকেই এগিয়ে আসছে। প্রচন্ড ভয়ে রবির হাত থেকে লণ্ঠনটি পড়ে যায়। রবি আতঙ্কিত হয়ে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু দরজা বন্ধ হয়ে যায়। রবি অনেক ছটফট করতে থাকে দরজা খোলার জন্য, এবং তখনও সে পেছন থেকে সেই কান্নার আওয়াজটা শুনতে পায়। এটা কোনো মানুষের কান্না নয়, যেন কোনো অশরীর আর্তনাদ। প্রচন্ড ভয়ে রবি জমে যায়। দরজাটা খোলার জন্য রবি আপ্রাণ চেষ্টা করে, কিন্তু দরজা খুলছিল না। ঠিক তখন রবি পেছনে ফিরে তাকায়। রবি দেখে ছায়ামূর্তিটা তার কাছে চলে এসেছে, আর সেই সঙ্গে বাতাসের সাথে ভেসে আসছিল জমিদারের কণ্ঠস্বর। ঠিক তখন একটা ভারী পুরুষালী কণ্ঠ তাকে একটা কথা বলে, তুমি এখানে কেন এসেছো? প্রচন্ড ভয়ে রবি হিম হয়ে যায়। তার কাছে মনে হলো পুরো ঘরটি যেন জমিদারের আত্মার গ্রাসে চলে গেছে। গলা শুকিয়ে কাঠ হয়ে যায় রবির। রবি প্রাণপণে দরজাটি ধাক্কা দিতে লাগলো। হঠাৎ দরজা খুলে যায়, আর সে হুড়মুড় করে বাইরে বেরিয়ে পড়ল। রবি বাড়ির বাইরে এসে দম ফেলার সময় পেল না। সে পাগলের মতো গ্রামের দিকে দৌড়ে পালিয়ে যায়। সারা শরীর তার কাঁপছিল। গ্রামে পৌঁছে সবাইকে এই ব্যাপারটা জানায়। তারা সবাই ছুটে এসে, গ্রামের লোকজন ছুটে এসে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু রবি সেখানে জ্ঞান হারায়। এর পরদিন সকালে গ্রামের মানুষজন আলোচনায় বসে। আলোচনা শেষে গ্রামের একজন পুরোহিত ছিল, তাকে নিয়ে পুরো বাড়িতে যাত্রা শুরু করে। ওই পুরোহিত ওই বাড়িতে গিয়ে নানা ধরনের মন্ত্র পাঠ করেন, এবং তিনি জানালেন সেই জমিদারের আত্মা নাকি এখনো মুক্তি পায়নি। জমিদারের আত্মা এখনো বাড়ির মধ্যে ঘুরে বেড়ায়। এই বাড়িতে যদি কেউ একা প্রবেশ করে, তাহলে সেই আত্মা তার উপর আক্রমণ করে। রবি এই ঘটনার পর থেকে আর স্বাভাবিক হতে পারেনি। ভয়ের আতঙ্কে সে রাতের পর রাত ঘুমাতে পারত না। তার চেহারাও পরিবর্তন আসে। সে একেবারেই রোগা হয়ে যায়। গ্রামের লোকেরা তখন থেকে আরো সাবধান হয়ে যায়। সন্ধ্যা নামলেই আর কেউ বাড়ির বাইরে বের হতো না, আর পুরো বাড়ির দিকে যাওয়ার চিন্তাও কেউ করতো না। এই ঘটনার কয়েক মাস পর একদিন রবিকে আর খুঁজে পাওয়া যায় না। রবির পরিবার এবং গ্রামের লোকজন মিলে রবিকে খুঁজতে বের হয়। একদিন 2 দিন করে প্রায় 8 দিনের মতো সময় অতিবাহিত হয়। 9 দিনের দিন রবিকে পাওয়া যায় ওই জমিদার বাড়ির উঠোনে, মৃত অবস্থায়। কি ঘটেছিল রবির সাথে সেটা অজানাই থেকে যায়। এভাবেই সেই জমিদার বাড়ির ঘটনাটি এক স্থায়ী আতঙ্ক গল্পের মতো রয়ে যায়। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের ঘটনা। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছেন আনোয়ার হোসেন নামের একজন ভাই। এই ঘটনাটি একজন
সিএনজি চালকের সাথে ঘটেছিল। চলুন সরাসরি ঘটনায় চলে যাই। বাবুল পেশায় একজন সিএনজি চালক। তার নিজেরই সিএনজি আছে এবং সে মোটামুটি ভালোই ইনকাম করে। বাবুলের ঘরে তার মা, স্ত্রী ও ছোট্ট একটি মেয়ে আছে। এই নিয়ে বাবুলের সংসার বেশ সুখেরই ছিল। কিন্তু তার এই সুখ বেশি দিন টিকল না। প্রতিদিনের মতো একদিন বাবুল সিএনজি চালাচ্ছিল। সন্ধ্যাবেলায় তার শরীরটা একটু খারাপ লাগে। তাই সে কি করে, দ্রুত বাসায় ফিরতে থাকে এবং পথের মধ্যে অনেক যাত্রী সিএনজি থামাতে বললেও সে আর ভাড়া নেয়নি। এমন সময় হঠাৎ বাবুল খেয়াল করে রাস্তার মাঝখানে আড়াআড়িভাবে কিছু একটা শুয়ে আছে। বাবুলের সিএনজি ওই জিনিসটার কাছাকাছি যেতেই বাবুল দেখতে পায় রাস্তার মাঝে আড়াআড়িভাবে শুয়ে আছে একটা লাশ। সে লাশের পাশে দুজন লোককেও দেখতে পায়। ওই লোকজন ইশারা করে বাবুলের সিএনজিটি থামায়। তখন বাবুল কিছুটা রেগে যায় এবং তিনি বলেন, আপনারা তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন, আর এভাবে কেউ রাস্তার মাঝখানে লাশ রাখে নাকি? তখন লাশের সাথে থাকা লোকজন বলে, রাস্তার মাঝখানে লাশটা না রাখলে হয়তো আপনিও থামাতেন না, কারণ অনেক গাড়িকেই আমরা ইশারা করেছিলাম, কিন্তু তারা কেউই লাশ বহন করতে রাজি হচ্ছিল না। তখন ওই লোকগুলো বাবুলকে বলে, ভাই, আমরা অনেক বিপদে পড়েছি, আমাদের এই লাশটা একটু আমাদের বাড়িতে পৌঁছে দিতে হবে, তাহলে খুব উপকার হবে আমাদের। তখন বাবুল বলে, আমি পারবো না, আমি আজ খুব অসুস্থ, আপনারা অন্য কোনো গাড়ি দেখুন। তখন লাশের সাথে লোকজন বলে, ভাই, দয়া করে লাশটা পৌঁছে দেন, আমাদের খুব উপকার হবে। এই বলে তারা খুব অনুনয় বিনয় করে এবং তারা এও বলে, যত টাকা লাগে আমরা দেব, তবুও আমাদের লাশটা আপনি পৌঁছে দেন। তখন বাবুল টাকার কথা ভেবে একটু চিন্তা করলো এবং ভাবলো যে কতটুকু সময় বা লাগবে, যাই লাশটা দিয়ে আসি। বাবুল বলে, লাশের সাথে কি আপনারাও যাবেন? ওই লোকজন বলল যে না, আমরা অন্য গাড়িতে আসছি, আপনি লাশটা নিয়ে সামনে এগোতে থাকুন। তখন তারা লাশটাকে ভালো করে কাপড় দিয়ে পেঁচিয়ে বাবুলের নতুন সিএনজিতে তুলে দেয় এবং ওই লাশটাকে সিএনজির সাথে খুব ভালোভাবে তারা বেঁধে দেয়। লাশটি বাঁধার পর বাবুল সিএনজি চালাতে থাকে। সেদিন আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না, যে কোনো সময় বৃষ্টি হতে পারে এমন একটা অবস্থা। বাবুল দ্রুত গতিতে তার গাড়ি চালায়। লাশ নিয়ে গাড়ি চালানো ওটাই ছিল তার প্রথম দিন। যখন বাবুল গাড়ি চালাচ্ছিল তখন তার মনে লাশ নিয়ে নানা ধরনের শোনা ঘটনা মনে পড়তে থাকে। নানান জনের কাছে লাশ নিয়ে নানান কথা সে শুনেছে। একজনের কাছে শুনেছিল এক লোকের গাড়িতে থাকা লাশ নাকি এক সময় উঠে বসে পড়ে এবং গাড়ির সবাইকে নাকি খেয়ে ফেলেছিল। আবার কারো কাছে সে শুনেছে লাশ রেখে গাড়ির চালক হোটেলে খাবার খেতে গেছিল, পরে গাড়ির কাছে গিয়ে দেখে গাড়িতে লাশ নেই। এইসব কথা বিশ্বাস না করলেও সেদিন কেমন জানি বাবুলের বারবার এইসব কথাই মনে পড়ছিল। তখন বাবুল সাহস সঞ্চয় করে খুব দ্রুত গাড়ি চালাতে লাগলো। এর কিছুক্ষণ পরেই প্রচুর বৃষ্টি শুরু হয়। বাবুল লাশ নিয়ে ওই বৃষ্টির মধ্যেই দ্রুত গতিতে চলতে থাকে। এমন সময় হঠাৎই সে গাড়িতে প্রচণ্ড একটা ঝাঁকুনি অনুভব করে। বাবুল সাথে সাথে তার গাড়িটি থামায়। গাড়িটি থামিয়ে দেখে ওই লাশটি গাড়িতে নেই। সে লাশটি খুঁজতে থাকে, কিন্তু কোথাও লাশটি আর পাওয়া যায় না। তখন সে খুবই ভয় পেয়ে যায়। যখনই গাড়িতে ঝাঁকি অনুভব করেছে সাথে সাথেই তিনি গাড়ি থামিয়েছিলেন। তারপরেও লাশটি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই লাশটি খোঁজার জন্য বাবুল কি করে, তার গাড়িটি ঘুরিয়ে রাস্তার পিছনের দিকে যেতে থাকে। তিনি এই চিন্তা করছিলেন, যখন গাড়িটা ঝাঁকি খেয়েছে লাশটা হয়তো রাস্তায় পড়ে গিয়ে থাকবে। এরকম ভাবতে ভাবতে সে কিছুটা দূর অগ্রসর হয়।
তারপর বাবুল দেখতে পায় ওই লাশটি রাস্তার মাঝখানে পড়ে আছে। বাবুল তার গাড়ি থামায়, লাশটি গাড়িতে ওঠানোর চেষ্টা করে, কিন্তু লাশটি গাড়িতে তিনি একা ওঠাতে পারেন না, কারণ লাশটি তখন এতটাই ভারী ছিল যে সে একা গাড়িতে ওটা কোনোভাবেই তুলতে পারছিলেন না। তিনি বারবার গাড়িতে লাশটা তোলার জন্য আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু কিছুতেই কিছু হয় না। যখন অনেক চেষ্টা করেও তিনি লাশটি গাড়িতে তুলতে পারেননি, তখন রাস্তার এক পাশে তিনি দাঁড়িয়ে থাকেন। অন্য কোনো গাড়ি আসার জন্য তিনি অপেক্ষা করেন, কারণ অন্য গাড়ি দেখলে তিনি তাদের কাছে সাহায্য চাইবেন। কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে এই রাস্তা দিয়ে কোনো গাড়ির দেখা তিনি পাননি। কিন্তু আশ্চর্যের বিষয়, এই রাস্তায় প্রতিদিনই কিন্তু অনেক গাড়ি চলাচল করে। সেদিন কেন জানি তার কাছে ব্যাপারটা খুব অদ্ভুত লাগছিল। তিনি মনে মনে একটু ভয় পাচ্ছেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর কাউকে না পেয়ে সে শেষবারের মতো লাশটি গাড়িতে তোলার চেষ্টা করেন, কিন্তু না, তাতেও কোনো কাজ হয়নি। ওই লাশটি এতটাই ভারী ছিল যে তার পক্ষে এটা গাড়িতে তোলা সম্ভব না। বাবুল তখন ভাবতে থাকে যে থাক, লাশটি যেহেতু গাড়িতে তোলা যাচ্ছে না, তাহলে আর কি করার আছে। এক কাজ করি, লাশটি এখানে রেখেই আমি বাড়ি চলে যাই। এইসব ভাবতে ভাবতে সে যখন গাড়ির কাছে যেতে থাকে, ঠিক তখনই তার কাছে মনে হয় কি যেন তাকে পিছন থেকে টেনে ধরেছে। বাবুল এতটাই ভয় পায় যে পেছনে ফিরে সে তাকাতে সাহস পাচ্ছিল না। সে খুব চেষ্টা করে গাড়িতে ওঠার জন্য, কিন্তু না, সে কিছুতেই গাড়িতে উঠতে পারছিল না। কিছু একটা পেছন দিক থেকে তাকে টেনে ধরে রেখেছে। বাবুল প্রচণ্ড ভয়ে ঘামতে শুরু করে। অবশেষে না পেরে সে পেছনে তাকায় এবং পেছনে তাকিয়ে সে ভয়াবহ এক দৃশ্য দেখে। বাবুল দেখে লাশটি রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। ওই লাশটি সাদা কাপড় দিয়ে বাঁধা। সাদা কাপড়ের ওপর দিয়ে লাশটি থেকে রক্ত ঝরে পড়ছে এবং লাশটা একটা হাত দিয়ে বাবুলের শরীর টেনে ধরেছে। বাবুল বুঝতে পারেন না যে লাশটা কিভাবে জীবিত হয়ে গেল। তিনি এতটাই ভয় পায় যে কথা বলার শক্তি হারিয়ে ফেলে। খুব জোরে সে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তার চিৎকারের আওয়াজ শোনে না। এক পর্যায়ে ওই লাশটি তার সাথে কথা বলে। লাশটি বলে, তোকে কেউ বাঁচাতে পারবে না, আমার হাতেই তোর মৃত্যু। তখন বাবুল গাড়িতে ওঠার চেষ্টা করে, কিন্তু না, কোন এক অদৃশ্য শক্তি তাকে ধরে রেখেছে। সে কিছুতেই নড়তে পারছে না। তখন বাবুল সেই লাশটিকে বলে, আমাকে ছেড়ে দিন, আমি আপনার কোনো ক্ষতি করিনি, আপনি আমাকে যেতে দিন। তখন ওই লাশটি বলে, তোকে যেতে আমি দেব, তবে জীবিত না, তুই লাশ হয়ে বাড়ি ফিরবি। তখন বাবুল জিজ্ঞেস করে যে কেন আমার সাথে এমন করছেন, আপনি কে, আর আপনি মারা গেলেন কিভাবে? তখনও মুখটা সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল। তখন লাশটি বলে, প্রায় 2 বছর পূর্বে আমি একদিন এই রাস্তা দিয়ে কোনো গাড়ি না পেয়ে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। ঠিক তখনই তুই গাড়ি নিয়ে হাজির। আমি তোর গাড়িতে চড়ে বসেছিলাম। আমার শরীরটা বেশি ভালো ছিল না, আমি অসুস্থ ছিলাম। তোকে বলেছিলাম কাছের কোনো একটা হাসপাতালে নামিয়ে দিতে, যত টাকা লাগে তোকে দেব। এর মধ্যে কিছুক্ষণ পর আমি গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম। অনেকক্ষণ গাড়ি চলার পর তুই গাড়ি থামিয়ে আমার কাছে এসে আমাকে মৃত মনে করেছিলি। তখন তুই আমাকে গাড়ি থেকে টেনে রাস্তার পাশে একটা ঝোপের পাশে ফেলে গিয়েছিলি। আমার সাথে একটা ব্রিফকেস ছিল, সেটার মধ্যে অনেক টাকাও ছিল। তুই আমাকে ফেলে দিয়ে সেই টাকাগুলো নিয়ে দ্রুত পালিয়ে গিয়েছিলি। আমাকে তুই মৃত ভেবেছিলি, কিন্তু না, আমি তখনও জীবিত ছিলাম। তুই চাইলেই আমাকে হাসপাতালে নিয়ে যেতে পারতি। সময় মতো চিকিৎসা করালে আমি বেঁচে থাকতাম। আমি রাস্তার পাশে কিছুক্ষণ নিস্তেজ হয়ে পড়ে থাকার পর একসময়
সেখানেই মারা যাই। কেউ আমাকে দাফন করেনি, আমার কবরও হয়নি। শিয়াল কুকুর এসে আমার শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল। ওই দিন আমার এই অবস্থা হতো না যদি তুই আমাকে ওইভাবে ফেলে না রাখতি। তখন বাবুল লাশটির মুখে এই সব কথা শুনছিল। বাবুল বলে, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম হাসপাতালে নিলে হয়তো আমার বিপদ হতে পারে, তাই বাধ্য হয়ে আপনাকে মৃত ভেবে আমি রাস্তার পাশে ফেলে রেখেছিলাম। আমাকে মাফ করে দিন। তখন লাশটি আরও বলে, তোর জন্য আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। আজ আমার পরিবার এখন অবধি আমার অপেক্ষায় আছে। তারা এটাও জানে না যে আমি মারা গেছি। তাদের অপেক্ষা তো কখনো শেষ হবে না। এটা শুনে বাবুল তার কাছে অনেক অনুনয় বিনয় করে মাপ চাইতে থাকে। লাশটি বলে, এই রাস্তার মধ্যে আমি প্রতিদিন তোর জন্য অপেক্ষা করেছি, কিন্তু তুই ভুলেও এই রাস্তা দিয়ে আসিসনি। আজ বাধ্য হয়ে তোকে আসতে হলো। বাবুল খুব অনুনয় বিনয় করে বলে, আমাকে মেরে ফেললে আমার পরিবার না খেয়ে মারা যাবে। তখন ওই লাশটি বা ওই লাশরূপী জিনটি বলে, তোকে আমি বাঁচিয়ে রাখবো একটা শর্তে। বাবুল জিজ্ঞেস করে, কি শর্ত? লাশটি বলে, আমার জমানো টাকা তুই আমার পরিবারের কাছে ফেরত দিয়ে দিবি, তাহলে আমি তোকে বাঁচিয়ে রাখবো, তোর কোনো ক্ষতি আমি করব না। তখন বাবুল বলে, আমি কথা দিচ্ছি 2-1 দিনের মধ্যে আমি তোমার পরিবারের কাছে সব টাকা ফেরত দিয়ে দেব। ওই লাশরূপী জিনটি তখন বলে, ঠিক আছে, চলে যা। বাবুল ভয়ে ভয়ে গাড়িতে চড়ে। বাড়িতে ফিরতে সেদিন তার অনেক রাত হয়ে যায়। বাবুল তার পরিবারের কাছে লাশের বিষয়ে সব খুলে বলে। তখন তার পরিবারও এইসব কথা শুনে খুব ভয় পেয়ে যায়। পরদিন বাবুল তার গাড়িটা বিক্রি করে দেয় এবং সে আরও কিছু টাকা ঋণ করে এবং ওই পরিবারের কাছে সে টাকাগুলো ফেরত দেয়। টাকা ফেরত দিয়ে সে বাড়িতে চলে আসে। কিন্তু এরপরও বাবুলের সাথে ঘটতে থাকে নানা রকম ঘটনা। রাতের বেলা বাবুল ঘরে শুয়ে আছে। তখন তার বউ তাকে ডেকে বলল, দেখো তো দরজার ফাঁকে বাইরে ওটা কি হেঁটে যাচ্ছে। বাবুল দরজার ফাঁকা অংশে চোখ রাখতেই অবাক হয়ে যায়। কি যেন একটা হেঁটে যাচ্ছে। সেটা বাড়ির এক পাশ থেকে আরেক পাশে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যাচ্ছে। বাবুল খুব ভয় পেয়ে যায়। ঠিক তখনই তারা ঘরের উপর গাছের ডাল ভেঙে পড়ার আওয়াজ শুনতে পায়। দুজনেই ভয়ে জড়সড় হয়ে পড়ে। তারা সেদিন ভয়ে ঘরের বাইরেও বের হননি। সেই রাতের পর কিছুদিন পর পরেই হঠাৎই বাবুলের বাড়িতে কিছু কুকুর আসে। কুকুরগুলো অস্বাভাবিকভাবে ডাকে। কুকুরগুলো কেন এমন করছে এইটা দেখার জন্য বাবুল ঘর থেকে বের হয়। বের হয়ে যা দেখে সেইটা দেখে বাবুল খুব ভয় পেয়ে যায়। সে দেখে ওই লাশটি তার নিজের ছেলেকে টেনে টেনে দূরে কোথাও নিয়ে যাচ্ছে। তখন বাবুল পেছনে পেছনে দৌড়ে যায়। সে লাশরূপী জিনকে বলে, দয়া করো আমার উপর, তুমি কেন আমার ছেলেকে নিয়ে যাচ্ছ? আমি তো তোমার সব টাকা তোমার পরিবারকে দিয়েছি, তারপরও কেন তুমি আমার সাথে এমন করছো? ওই জিনটি বলে, তুই আমার সাথে যা করেছিস সেই কৃতকর্মের কথা আমার পরিবারের কাছে বলিসনি, তাই আমি তোর ছেলেকে নিয়ে যাচ্ছি। বাবুল পুনরায় কেঁদে ফেলল। পুনরায় তার কাছে মাপও চাইল। এরপর সে বলে, আমি তোমার পরিবারের কাছে সেটা বলতে যাচ্ছি, তবুও তুমি আমার ছেলেকে ছেড়ে দাও। তখন বাবুলের কথার আওয়াজে তার স্ত্রী ঘর থেকে বের হয়ে আসেন এবং তিনিও এই সব দেখতে পান। এই সব দেখে খুব ভয় পেয়ে যান। এরপর ওই লাশরূপী জিনটি বলে, ঠিক আছে, আমি ছেড়ে দেব তোদের ছেলেকে, তবে তুই আজই আমার পরিবারের কাছে যাবি এবং আমার সাথে যা করেছিস সব কিছুই আমার পরিবারকে বলবি। তাহলে আমি আর তোর কোনো ক্ষতি করব না, কেননা আমার পরিবার এখনো জানে না আমি কোথায় আছি, কি অবস্থায় আছি। এই কথা বলে সেখান থেকেই জিনটি অদৃশ্য হয়ে যায়। আর বাবুলের ছেলেটি তখন অজ্ঞান হয়ে পড়ে থাকে।
সেই রাতেই তার স্ত্রীসহ বাবুল ওই লাশটির পরিবারের কাছে যায় এবং তার কৃতকর্মের সব ঘটনা খুলে বলে। এসব বলার পর বাবুলের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের ঘটনা। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন হুমায়ুন নামের একজন লিসেনার্স। এই ঘটনার স্থান ভোলা জেলার চরপেশন থানার কোনো একটি গ্রামে। ঘটনাটি ঘটে 90 দশকের দিকে। ঘটনাটি মূলত হুমায়ুন ভাইয়ের চাচার সাথে ঘটেছিল। আমি চলে যাচ্ছি মূল ঘটনায়। হুমায়ুন ভাইয়ের চাচার তখন যুবক বয়স হবে 14 কিংবা 15 বছর। তিনি ছিলেন একজন হুজুর। তিনি মসজিদে ইমামতি করতেন। তার চাচা জিন ভূতে কাউকে আছর করলে তার চিকিৎসাও করতেন। এখন মূল ঘটনায় আসি। তার যখন 14 বা 15 বছর বয়স হবে তখন সেই গ্রামের মসজিদে মুয়াজ্জিন ছিলেন। মসজিদের একটি বারান্দা ঘর ছিল যেটাতে মূলত হুজুররা থাকতেন। সেরকম একটা ঘরে তার চাচা ঘুমাতেন মসজিদের বারান্দায়। রাতে যখন তিনি ঘুমাতেন তখন তিনি মসজিদের সকল দরজা জানালা বন্ধ করেই সবসময় ঘুমাতেন। যখনকার সময়ের ঘটনা, তখনকার দিনে ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। তখনকার দিনে সবাই হেরিকেন ব্যবহার করতেন। চাচা যখন ঘুমাতেন এবং সকালে ফজরের আজান দেওয়ার জন্য পুনরায় যখন উঠতেন তখন প্রায় সময় তিনি দেখতে পেতেন যে মসজিদের সকল দরজা জানালা খোলা। আবার কখনো কখনো মাঝরাতে তিনি দরজা জানালা খোলা এবং আটকানোর শব্দ শুনতে পেতেন। কিন্তু তখন সে এইসব কিছুই আমলে না নিয়ে দোয়া দুরূদ পরে ঘুমিয়ে থাকতেন। এমনই একদিন রাতে আনুমানিক 1টার দিকে, তখন ওই রাতটা ছিল ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ চাচার ঘুম ভেঙে যায়। তার কাছে মনে হয় তার বুকের উপরে অত্যন্ত ভারী কোনো জিনিস চেপে ধরে আছে। বুকের উপর ভারী কোনো একটা কিছু থাকার কারণে এমনকি তিনি হাত পা ঠিকভাবে নাড়াতেও পারছিলেন না। তার নিঃশ্বাস আটকে যাচ্ছিল। নিজে তো নাড়াচাড়াই করতে পারছিলেন না, তার উপর মুখ দিয়ে যে কোনো দোয়া দুরূদ পড়বেন সেটাও পারছিলেন না। চাচা তখন প্রচণ্ড ভয়ে কাঁপছিলেন, আর তখন তিনি খুব ঘেমে যাচ্ছিলেন। চাচা তখন ভাবলেন যে তার মৃত্যু হয়তো খুব সন্নিকটে। মাঝে মাঝে চাচার বুকের উপর ওই ভারী জিনিসটা প্রচণ্ড চাপ দেয়, আবার মাঝে মাঝে একটু হালকা হয়। যখন হালকা হয় তখন কাকা বুকের উপর থেকে ওই ভারী জিনিসটাকে সরানোর চেষ্টা করেন। এভাবে 40 থেকে 45 মিনিট পরে চাচা বুঝতে পারেন ওই জিনিসটা কাকার বুকের উপর থেকে সরে যায় এবং তার পাশেই বসে আছে। তখন চাচা কি করেন, ওই জিনিসটাকে হাত দিয়ে দেখার চেষ্টা করেন এবং তখন তিনি ভয়ানক কিছু একটা অনুভব করেন। চাচা অনুভব করেন যে কাটার মতো বা সূচের মতো কিছু একটা কাকার হাতের মধ্যে ঢুকে যাচ্ছে। তখন তিনি চিৎকার করতে চান, কিন্তু অদ্ভুত বিষয়, কোনো শব্দ তার মুখ দিয়ে বেরোচ্ছিল না। চাচা তখন তার পাশে
কেমন জানি একটা অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিলেন। চাচার ভাষ্যমতে ওইরকম ভয়ঙ্কর অদ্ভুত শব্দ তিনি তার জীবনে কোনোদিন শোনেননি। তখন কিন্তু মসজিদের ওই ঘরের মধ্যে নিবু নিবু করে একটা হেরিকেন জ্বলছিল। এভাবে 15 কি 20 মিনিট যাওয়ার পরে তিনি হাত দিয়ে যখন হেরিকেনটির আলো বাড়াতে যাবেন, তখনই এক অতি প্রাকৃতিক দৃশ্য তিনি দেখতে পান। চাচা দেখেন যে হেরিকেনটি নিজে নিজেই দূরে সরে যাচ্ছে। সে যতই হাত বাড়ায় হেরিকেনটি ততই নিচ থেকে দূরে চলে যায়। এইটা দেখে তিনি প্রচণ্ড ভয় পেয়ে যান। তিনি দেখেন যখনই তিনি হেরিকেনটি ধরতে যান তখনই সেটা দূরে চলে যায়। এর কিছুক্ষণ পরে এক পর্যায়ে ওই হেরিকেনটি প্রথমে যেখানে ছিল সেখানে আবার চলে আসে। তারপর তিনি হেরিকেনের আলো বাড়ান এবং সঙ্গে সঙ্গে তার রুমের দরজাটি খুলে যায়। তখন চাচা দেখেন অদ্ভুত কিছু একটা ছায়া আকৃতি এবং আবছা কোনো একটা অদ্ভুত জিনিসের মতো। গঠন ছিল মানুষের মতোই, কিন্তু একটু বেশি লম্বা আকৃতির ছিল। তিনি দেখেন সেটার গায়ে কাটার মতো লম্বা লম্বা লোম, অনেক বড় বড় পা তার রুম থেকে বের হয়ে যাচ্ছে। এইটা দেখে চাচা প্রচণ্ড ভয় পেয়ে যান। দোয়াদুরুদ পরে কিছুক্ষণ তিনি বিছানাতেই বসে থাকেন। তারপর তিনি তার বিছানা থেকে উঠে তার রুমের দরজার সামনে আসেন এবং তিনি এসেই চমকে ওঠেন এবং বুকে একটু সাহসও পান। চাচা দেখেন মসজিদের সকল দরজা জানালা খোলা, মসজিদের ভেতরে আলো জ্বলছে। তখন চাচা বুঝতে পারেন যে মসজিদে হয়তো জিন এসেছে নামাজ পড়ার জন্য। আর এটাও বুঝলেন যে তার সাথে যা ঘটে গিয়েছে তাও কোনো একটা বদজিনের কাজ হবে। তারপর তিনি একটু সামনে এগোলেন আর চাচা মনে মনে চিন্তা করলেন যে যারা নামাজ পড়তে এসেছে তাদের কাছে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা খুলে বলবেন এবং এই ঘটনার জন্য তিনি বিচার চাইবেন বা নালিশ জানাবেন। তাদের কাছে যদি বিচার চাওয়া হয় তাহলে হয়তো তারা একদম সঠিক বিচারই করবে। কিন্তু চাচা আবার এটাও চিন্তা করলেন যে যদি বিচারের কারণে পরবর্তীতে ওই বদজিনটি এসে তার কোনো ক্ষতি করে দেয়, এইসব ভেবে তিনি আর বিচার চাইতে গেলেন না। কাকা আবার তার রুমে চলে আসেন, কিন্তু তিনি আর ওই দিন ঘুমাতে পারেননি। এর পরদিন সকালে তিনি তার বড় হুজুরের কাছে তার সাথে ঘটে যাওয়া রাতের সব ঘটনা খুলে বলেন। বড় হুজুর সাহেব সব শুনে বললেন, আমি জানি যে তোমার সাথে এমনটা ঘটতে পারে। চাচা এই কথা শুনে খুব আশ্চর্য হয়ে গেলেন। তারপর বড় হুজুর চাচাকে বললেন, তুমি জিনদের কাছে ওই বদজিনের বিচার না চেয়ে ভালো করেছ। যদি বিচার চাইতে পরে ওই বদজিনটি এসে তোমার অনেক ক্ষতি করতে পারত। হুমায়ুন ভাইয়ের চাচার সাথে এমন অনেক ঘটনা ঘটে গিয়েছে। তিনি এখন আর আগের মতো ঝাড়ফুঁক করেন না। তার চাচার সাথে ঘটে যাওয়া এমন আরও অনেক ঘটনা আছে। হুমায়ুন ভাই একে একে আমাদের সব ঘটনা পাঠাবেন বলে কথা দিয়েছেন। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আমাদের আজকের এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।